আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব পেইন্ট ব্রাশ টুলের কাজ। সো প্রথমত আমরা পেইন্ট ব্রাশ টুল নিয়ে যে কোনো একটি ড্রয়িং করতে পারছি। সো এখান থেকে আমরা যদি পেইন্ট ব্রাশটিকে বড় কিংবা ছোট বানাতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে থার্ড ব্র্যাকেটের ওপেন এন্ড ক্লোজ দিয়ে আমরা চাইলে যে কোনোটাকে বড় বা ছোট বানাতে পারি। মূলত এখানে পেইন্ট ব্রাশ টুল দিয়ে যখনই ড্রয়িং করবো সেখানে মূলত স্ট্রোক কালারটি অ্যাপ্লাই হবে। তো এখান থেকে আমরা যে কোনো একটি কালার চেঞ্জ করে নিলাম স্ট্রোকের ভিতর থেকে, তারপর আমরা যদি ড্রয়িং করি সেটা একটি স্ট্রোক কালার হয়ে গেল। এখন যদি আমরা এটাকে সিলেকশন করি সেটাকে দেখতে অনেকটা পাতের মতো দেখা যাবে। সো এগুলো একটি পাত হয়েছে। আমরা যদি জুম ইন করি তাহলে এটাকে একটি হেলদি বা স্ট্রোক দিয়ে একটু মোটা পাত হচ্ছে। সো এভাবে চাইলে আমরা খুব সহজে একটি পেইন্ট ব্রাশ দিয়ে পাত আঁকাতে পারবো। মূলত এখানে আমাদের ফটোশপের মতো অনেক বেশি ব্রাশ টুলের কাজ নেই, চাইলে আমরা খুব সহজে এখান থেকে এই পেইন্ট ব্রাশ টুলের কাজগুলো করতে পারবো। তো এখান থেকে আমরা যদি ব্রাশ টুলের পরিবর্তন করতে চাই, এখানে আমাদের ব্রাশটি দুই ধরনের আছে। তো এখানে আরেক ধরনের ব্রাশ পাচ্ছি কি ব্লব ব্রাশ। এখান থেকে আমরা ব্লব ব্রাশটাকেও চাইলে বড় ছোট করতে পারবো থার্ড ব্র্যাকেটের ওপেন এবং ক্লোজ দিয়ে। এরপর আমরা কালারটাকে পরিবর্তন করলে মূলত আমাদের সুন্দর কালার নিলাম। এখন আমরা ড্র্যাগ করলে এটি একটি ব্রাশের মতো অ্যাপ্লাই হতে দেখা যাচ্ছে, কিন্তু আমরা যদি সিলেকশন টুল দিয়ে এটাকে ড্র্যাগ করি, সো এটাকে দেখে মনে হচ্ছে একটি শেপ এবং এটাকে ধরে মনে হচ্ছে একটি পাত। সো আমরা ব্লব ব্রাশ দিয়ে যখন কোনো একটি কাজ করব তখন মূলত আমাদের একটি শেপ আঁকানো হবে। আমরা যদি এখন এই পেইন্ট ব্রাশ দিয়ে আঁকানো জিনিসটাকে ফিল কালার অ্যাপ্লাই করি, তাহলে আমাদের প্রথম লাইন থেকে শেষ লাইন পর্যন্ত ফিল কালারটি অ্যাপ্লাই হবে, যা দেখতে সুন্দর লাগছে না। আবার এটাকে স্ট্রোকে কনভার্ট করে দিলাম। আবার যদি এটাকে যদি আমরা স্ট্রোকে কনভার্ট করে দিই, এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের মূলত ফিল কালার রয়েছে, তার মানে সেটি একটি শেপ ক্রিয়েট হয়েছে। আমরা যদি এখন স্ট্রোকে কালার দিয়ে দিই তাহলে দুটো পথ দেখতে ভিন্ন রকম হচ্ছে। তো এভাবে করে আমরা চাইলেই খুব সুন্দর করে পেইন্ট ব্রাশ এবং ব্লব ব্রাশের ইউজ করতে পারি। এরপর রয়েছে শেপার টুল। শেপার টুল দিয়ে মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যে কোনো একটি শেপকে ক্রিয়েট করা হয়। সাপোজ আমরা ত্রিভুজের মতো কোনো একটি শেপ এঁকে দিলাম, তো এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ত্রিভুজের কাছাকাছি একটি শেপ আঁকিয়ে দিল। তো এখান থেকে আমরা যদি সার্কেল দিই, এভাবে করে আমরা চাইলে বেসিক কিছু শেপ আঁকতে পারবো। তো এখান থেকে আমরা খুব সহজেই কিছু বেসিক শেপ আঁকিয়ে নিতে পারলাম। তো এইভাবে করে আমাদের বেসিক শেপগুলো আঁকাতে পারছি। এরপরে আমাদের মূলত পেন্সিল টুল। এখন পেন্সিল টুলটি মূলত আমাদেরকে শার্প পয়েন্টার ক্রিয়েট করছে। এখান থেকে আমাদেরকে লাইনটি আমরা দেখতে পাচ্ছি না, তার কারণ এখানে আমাদের স্ট্রোক এবং ফিলে কোনো কালারই দেওয়া নেই। তো এখান থেকে আমরা সবাইকে সিলেকশন করে আমরা একটু আর্টবোর্ডের থেকে সাইড সরিয়ে নিলাম। এখন আমরা পেন্সিল টুল দিয়ে আঁকানোর আগে এখান থেকে আমাদের স্ট্রোকে কোনো একটি কালার অ্যাপ্লাই করে দিলাম। এখন যদি আমরা দেখি, আমরা যে কোনো সুন্দর একটি ডিজাইন করতে পারবো পেন টুলের মাধ্যমে। এখান থেকে আমরা কিছু শার্প কর্নার সহ আমরা কিছু শেপ আঁকে নিলাম। এখন এর নিচে রয়েছে স্মুথ টুল। এই স্মুথ টুল দিয়ে আমরা যদি কোনো শার্প কর্নারওয়ালা শেপকে যদি স্মুথ করতে চাই কর্নারগুলোকে, সেক্ষেত্রে আমাদের স্মুথ টুলটি নিয়ে ড্র্যাগ করবো ভেতরের প্রান্তে। তো এখান থেকে আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এই কর্নারটি শার্প থাকলেও এই কর্নারটি কিন্তু স্মুথ বা রাউন্ডেড হয়ে গেছে। এখান থেকে আমরা খুব সহজেই এখান থেকে কর্নারগুলোকে স্মুথ করে নিতে পারলাম। এখান থেকে আমাদের কর্নারগুলো স্মুথ হয়ে যায়। এরপর রয়েছে পাথ ইরেজার টুল। কোনো একটি পাথকে সিলেকশন রাখতে হবে অবশ্যই, তারপরে এই পাথের যে নীল স্ট্রাকচারটি দেখা যাচ্ছে সেখান থেকে ক্লিক শুরু করে আবার এই নীল স্ট্রাকচারের ভিতরে ছেড়ে দিলে আমাদের এই মাঝখান থেকে এই পাথটুকু ইরেজ হয়ে যাবে। তো এভাবে করে চাইলে খুব সহজেই পাথগুলোকে ইরেজ করে দিতে পারছি। তো এখান থেকে আমরা পাথগুলোকে ইরেজ করে ফেলতে পারলাম। এখান থেকে আমাদের গেল, এভাবে খুব সহজেই আমরা পাথ ইরেজ করে ফেলতে পারছি। এখান থেকে আমরা পাথ ইরেজ করতে পারলাম। এরপরে আমরা এখান থেকে যদি খেয়াল করি যে প্রত্যেকটি পাথ আলাদা আলাদা হয়ে গেছে বা বিচ্ছিন্ন হয়ে গেছে। তো এখন আমরা যদি দুইটি বা তার থেকে বেশি কোনো পাথকে জয়েন করাতে চাই, সেক্ষেত্রে সেগুলোকে প্রথমত সিলেকশন করে নিতে হবে। এরপরে আমাদেরকে নিতে হবে জয়েন্ট টুল। জয়েন্ট টুল নেওয়ার পরে এখান থেকে একটি বিচ্ছিন্ন পাথ থেকে আরেকটি বিচ্ছিন্ন পাথ বরাবর ড্র্যাগ করলে অটোমেটিক সেটি জয়েন হয়ে যাবে। এখান থেকে আমরা এটাকে ড্র্যাগ করলাম, এটি জয়েন হয়ে গেল। এখন জয়েন হওয়ার পরে আমাদের এই পাথগুলো আমাদের ডিসিলেক্টেড হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদেরকে আবার পুনরায় জয়েন করতে হলে সিলেকশন করে নিতে হবে, তারপর আরেকবার জয়েন্ট টুলের ইউজ করতে হবে। এভাবে করে আমরা খুব সহজেই একটি পাথকে ইরেজ কিংবা জয়েন করতে পারলাম। এরপর রয়েছে ইরেজার টুল। ইরেজার টুলের কাজ দেখার আগে আমরা যে কোনো একটি শেপ আঁকিয়ে নিচ্ছি। সেখান থেকে আমরা যে কোনো একটি শেপ নিলাম এবং শেপ নেওয়ার পরে এটার ভিতরে একটি যে কোনো ফিল কালার দিয়ে দিচ্ছি। সাদা
এবং কালো করে দিলাম এবং ফুল কালারটিকে আমরা পরিবর্তন করে ব্লু কালার দিয়ে দিই। এখন আমাদেরকে এই ইরেজার টুলের কাজ দেখার আগেও আমাদেরকে যে কোনো অবজেক্টকে সিলেকশন করে নিতে হবে। এরপরে আমরা যদি ইরেজারে চলে আসি, এখান থেকে ইরেজারকে আমরা চাইলে খুব সহজেই বড় ছোট করতে পারবো থার্ড ব্র্যাকেটের মাধ্যমে। থার্ড ব্র্যাকেটের ওপেন এন্ড ক্লোজের মাধ্যমে আমরা ইরেজারটিকে ছোট কিংবা বড় করতে পারছি। এরপর আমরা যদি এই শেপটার ভেতরের দিকে ড্র্যাগ করি, তার মানে আমরা যতটুকু অংশ আসলে ড্র্যাগ করেছি ততটুকু অংশ ইরেজ হয়ে যাচ্ছে। আমরা যদি একটি সিলেকশন থেকে আরেকটি সিলেকশনকে বিচ্ছিন্ন করে ফেলি, তাহলে এখান থেকে ইরেজারের মাধ্যমে বিচ্ছিন্ন করা সম্ভব হচ্ছে। এখন বিচ্ছিন্ন হলেও একটা জিনিস খেয়াল করতে হবে যে প্রত্যেকটি পাথ কিন্তু কমপ্লিট পাথ হয়ে যাচ্ছে। এরপর আমরা যদি এটাকে হাফ শেপে রাখি, তাহলে এটা হাফ শেপ হিসেবেই থাকবে। এখন আমরা মুভ টুল দিয়ে বা সিলেকশন টুল দিয়ে বাইরে ক্লিক করলাম, তারপর যদি খেয়াল করি সবগুলো বিচ্ছিন্ন বা আলাদা শেপ হয়ে গিয়েছে। এভাবে করে আমাদেরকে খুব সহজেই কাজগুলো করে ফেলতে পারলাম। এরপরে আমরা যদি দেখতে চাই, আমাদেরকে আরো একটি শেপ আঁকিয়ে নিচ্ছি, শেপ আঁকালাম। এরপরে আমরা প্রথমত দেখে নিব নাইফ টুলের কাজ। সিজার টুলটি দেখার আগে আমরা একটু নাইফ টুলটি দেখে নিচ্ছি। এখান থেকে আমরা ড্র্যাগ করলাম, এখানে একটি দাগ দেখা যাচ্ছে। সো মনে হচ্ছে যে একটি দাগ পড়ছে বা একটি পাথ ক্রিয়েট হচ্ছে, কিন্তু আসলে না। আমাদের পাথ ক্রিয়েট হওয়ার পাশাপাশি এটি আসলে নাইফ টুলের মাধ্যমে কেটেও যাচ্ছে। এখন যদি আমরা কাটার শেপগুলোকে আলাদা করতে চাই, সেক্ষেত্রে এই সিলেকশন টুল আমাদেরকে বাইরে ক্লিক করতে হবে। বাইরে ক্লিক করার পরে সবাইকে যদি আলাদা আলাদা করে ড্র্যাগ করি, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন শেপ আলাদা আলাদা হয়ে যাবে। এখান থেকে আমরা চাইলে খুব সহজে আলাদা আলাদা করে দিতে পারলাম। এখন এখানে একটু খেয়াল করতে হবে যে আমাদের পাথগুলো বিচ্ছিন্ন কিংবা আলাদা হলেও আমাদের সবগুলো পাথই একটি কমপ্লিট পাথ ক্রিয়েট করে তারপরে কমপ্লিট হচ্ছে। সেক্ষেত্রে আমরা যদি এখন সিজার টুলের কাজ দেখতে যাই, সেক্ষেত্রে একটি লাইন আঁকলাম। এরপর আমরা সিজার টুল দিয়ে যে কোনো একটি পাথের উপর ক্লিক করব। এখানে আমরা পাথের যে আউটলাইনটি দেখতে পাচ্ছি সেটার উপর একটা ক্লিক করলাম এবং এখানে আরেকটা ক্লিক করলাম। দেখে মনে হচ্ছে আসলে কোনো পরিবর্তন হয়নি, কিন্তু আমরা যদি এইখানে বাইরে সিলেকশন করার পর ড্র্যাগ করি, তখন দেখতে পাবো সিজারটি আসলে মূলত সরাসরি দূরত্ব বরাবর একটি কাটিং করে ফেলেছে। সো আমাদেরকে এখানে সিজার টুল দিয়ে আমরা চাইলে যে কোনো শেপকে কাটতে পারবো। সেক্ষেত্রে আমাদেরকে পাথটা একটি ইনকমপ্লিট পাথ হিসেবে থাকবে। তো আমাদেরকে তখন আমরা যদি পাথটাকে কমপ্লিট করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এখান থেকে পেন টুলটি নিয়ে অ্যাঙ্করের সাথে জয়েন করে এখান থেকে অ্যাঙ্করের সাথে অ্যাঙ্করটিকে অ্যাড করে দিতে হবে। এখন আমাদের একটি কমপ্লিট পাথ হয়ে গেছে। এরপরে আমরা যদি একটু খেয়াল করি, এখানে কি এই মাঝখানের প্রান্তটি আসলে পাথলেস বা কোনো পাথ নেই। সেক্ষেত্রে যদি আমরা সিজার টুল দিয়ে এখান থেকে মাঝখান বরাবর ক্লিক করি, তাহলে মূলত এই পাথের সাথে এই পাথের জয়েন হয়েছে এবং এখান থেকে মূলত এইটির সাথে জয়েন হয়েছে এবং মাঝখানের যে অংশ বিশিষ্ট ছিল সেটি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই কারণে আমাদের বিচ্ছিন্ন হওয়ার কারণেই আমাদের এই শেপটি ইনভিজিবল হয়ে গেল। এভাবে করে আমরা চাইলেই সিজার টুলের কাজ করতে পারবো।